কখনো কখনো একটা সফর শুধু একটা নতুন জায়গা দেখায় না, বদলে দেয় একটা জায়গাকে দেখার দৃষ্টিভঙ্গিটাই। এই পথের শুরু হয় প্রার্থনায়, তারপর পাহাড়ের কোলে নিঃশব্দে শুয়ে থাকা এক লেক, দূরে মেঘ ছুঁয়ে দাঁড়িয়ে থাকা পরেশনাথ, তারপর হঠাৎই গর্জন তুলে নেমে আসে এক দুরন্ত জলপ্রপাত। পথ এগোয় সবুজ জঙ্গলের বুক চিরে, কখনো আঁকাবাঁকা রাস্তায়, কখনো নীল জলের ওপর ভেসে চলা এক নৌকায়। প্রতিটি বাঁকে লুকিয়ে আছে একটা নতুন গল্প, একটা নতুন বিস্ময়, আর এমন কিছু মুহূর্ত যেগুলো ক্যামেরায় ধরা পড়লেও অনুভূতিটা ভাষায় বোঝানো যায় না। চলুন আজ আপনাদের নিয়ে চলি ঝাড়খণ্ডের গিরিডি আর ধানবাদের এমন এক সফরে, যেটা হয়তো এই রাজ্যকে নিয়ে আপনার ধারণাটাই বদলে দেবে। উলুবনে মুক্ত ছড়াতে আমরা আসিনি, এসেছি ঝাড়খণ্ডের অপূর্ব সুন্দর এক জেলা গিরিডিতে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতানু ব্লগস। আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ 25শে জুলাই 2026 আর আমি দাঁড়িয়ে আছি ঝাড়খণ্ডের অপূর্ব সুন্দর গিরিডিতে। আর আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব এই গিরিডির সমস্ত ভ্রমণীয় দর্শনীয় স্থানগুলি। একদিনে আপনাদের হাতে যদি সময় কম থাকে, বাজেট কম থাকে, কিন্তু দারুণ সুন্দর একটা ছুটি কাটাতে চান, সেই ক্ষেত্রে এই গিরিডি কিন্তু হয়ে উঠতে পারে দারুণ সুন্দর একটা ডেস্টিনেশন। তাহলে চলুন ঘুরে দেখা যাক এই ঐতিহাসিক এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর অপূর্ব সুন্দর গিরিডিতে। গিরিডি পৌঁছানোর জন্য আমরা ধরে নিয়েছিলাম হাওড়া স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে 13029 হাওড়া মোকামা এক্সপ্রেস, যা প্রত্যেক দিন ঠিক রাত 11টা 20-তে হাওড়া স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে পরের দিন ভোরবেলা 5টা 10-এ পৌঁছয় মধুপুর স্টেশনে। এই ট্রেনের স্লিপার কোচে আমাদের ভাড়া পড়েছিল মাথাপিছু 210 টাকা। তবে বর্তমানে এই ট্রেনে এসি কোচও সংযোগ করা হয়েছে, যার ভাড়া আপনাদের পড়বে মাথাপিছু 520 টাকা করে। নির্ধারিত সময়ের প্রায় 1 ঘন্টা পরে আমাদের ট্রেন এসে পৌঁছলো মধুপুর জাংশনে। এই স্টেশনের বাইরে থেকেই আমরা আজকের ব্রেকফাস্ট সেরে নিলাম এবং তারপর সকাল 7টা 50-এর মধুপুর গিরিডি প্যাসেঞ্জার ধরে আমরা গিরিডি স্টেশন পৌঁছে গেলাম। এখন ঘড়িতে সময় ঠিক সকাল 8টা 50 আর আমি দাঁড়িয়ে আছি গিরিডি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আমরা মধুপুর স্টেশন থেকে মধুপুর গিরিডি লোকাল ধরে 38 কিলোমিটার পথ অতিক্রম করে এখন চলে এসেছি গিরিডি স্টেশনে। এটা কিন্তু আনরিজার্ভড একটা ট্রেন এবং এই ট্রেনে আসার জন্য আমাদের ভাড়া পড়েছে মাথাপিছু 10 টাকা করে। এখান থেকে আমরা স্টেশনের পাশেই রয়েছে আমাদের হোটেল, যদিও বুক করে আসিনি, কথা বলে রেখেছি। সেখানে গিয়ে চেক ইন করবো এবং তারপর ঘুরে দেখব গিরিডির আশেপাশের সমস্ত সুন্দর সুন্দর দর্শনীয় স্থান। স্টেশনের বাইরে পা দিয়েই প্রথম এই যে বড় বিল্ডিংটি দেখছেন, এটি আমাদের আজকের হোটেল। এখন ঠিক 9টা 15 বাজে আর আমরা চলে এসেছি আমাদের আজকের হোটেল অশোকা ইন্টারন্যাশনালে। গিরিডি স্টেশন থেকে মাত্র 200 মিটার দূরে পায়ে হেঁটেই আমরা চলে এসেছি এই হোটেলটিতে। আচ্ছা, এই হোটেলে কিন্তু লিফটের ফেসিলিটিও রয়েছে এবং এই হোটেলটি কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, স্পেশালি যে জন্য আমার এত পছন্দ হয়েছে। যে 5th ফ্লোরে রুম নাম্বার 401, বড় বড় উইন্ডো রয়েছে যেখান থেকে পুরো শহরটাকে দেখা যাচ্ছে। এদিকে টিভি ক্যাবিনেট, স্টাডি টেবিল, সেন্টার টেবিল, বসার জায়গা, ছোট চেয়ার রয়েছে, দুদিকে দুটো ড্রেসিং টেবিল দেওয়া রয়েছে, হুইচ ইজ ভেরি ভেরি গুড। এই হলো বাথরুম। বাথরুমের মধ্যে শাওয়ার কিট, বেসিন যেমন রয়েছে, এদিকে শাওয়ার জোন রয়েছে, এই যে এরকম, এখানে টাওয়েলও দিয়ে দেওয়া রয়েছে। এই আচ্ছা, এখানে সেন্ট্রালাইজড গিজার রয়েছে, তো অবশ্যই গিজারও রয়েছে। আর এখানে আমাদের এই রুমটার ভাড়া পড়ছে ইনক্লুডিং জিএসটি অ্যান্ড ব্রেকফাস্ট 2600 টাকা। ভিডিও করছি বলে আমাদেরকে সামান্য কিছু ডিসকাউন্ট দেওয়া হয়েছে, আর আমি নাম্বার দিয়ে রাখলাম স্ক্রিনে, যোগাযোগ করে চলে আসতে পারেন। এখানে মেনু কার্ডও দিয়ে দেওয়া রয়েছে, দেখছি দারুণ সুন্দর। যেটা সব থেকে ইন্টারেস্টিং এই হোটেলের বা এই রুমের, যে দারুণ সুন্দর একটা সিটি ভিউ আছে, শহরের ভিউটা খুব সুন্দর করে দেখা যাচ্ছে। ঘড়িতে এখন সময় বেলা 12টা 20। আমরা বেরিয়ে পড়লাম গিরিডি থেকে ঘুরে বেড়ানোর জন্য।
আমাদের হোটেলের একদম সামনে গান্ধী চক থেকে আমরা একটা অটো ঠিক করে নিয়েছি। এই অটোয় করে এখন প্রথমে আমরা যাচ্ছি এখান থেকে 10 কিলোমিটার দূরে উশ্রী ওয়াটারফলসের দিকে। আমরা এখন নিউ জামুয়া রোড ধরে এগিয়ে চলেছি উশ্রী ফলসের দিকে। সব থেকে নিয়ারেস্ট স্টেশন কিন্তু এই গিরিডি। যাবার পথে রাস্তায় আমরা লাঞ্চ করে নিচ্ছি, যেহেতু আমাদের খাওয়া দাওয়া সেরকম বিশেষ কিছু হয়নি। একটা ধাবাতে এসেছি, মা তারা ধাবাতে। এখানে 80 টাকায় ফুল প্লেট সবজি ভাত রয়েছে, সেখানে ডাল, আলু ভাজা, সবজি এরকম দিয়েছে। তার সাথে আমি একটা নিয়েছি হাফ প্লেট মাছ, যেখানে 80 টাকা দামেই, এখানে আবার উচ্ছে ভাজাও দিয়েছে, 80 টাকা দামেই 2 পিস মাছ রয়েছে। টেস্টটা কিন্তু বেশ ভালো। আমরা খাওয়া দাওয়া সেরে বেরিয়ে আসলাম। হোটেলটাকে বাইরে থেকে দেখতে অতটা ইমপ্রেসিভ না লাগলেও বেশ ভালো। এটা অ্যাকচুয়ালি একটা বাঙালি ধাবা। এবার চলুন এগোনো যাক আমাদের আজকের গন্তব্যের দিকে। অ্যাকচুয়ালি এই গিরিডি কিন্তু একটা সময় আদিবাসী, সাঁওতাল, মুন্ডা এই মানুষদেরই বসবাসের জায়গা ছিল, এবং সেই ছাপটা, সেই ঐতিহ্যটা, সেই ইতিহাসটা কিন্তু এখনও রয়ে গেছে। উত্তর ছোটনাগপুর মালভূমি অঞ্চলের এই জায়গায় এত খনিজ সম্পদ সমৃদ্ধ রয়েছে, তার একটি নিদর্শন একেবারে আমাদের চোখের সামনে। এই অঞ্চল কিন্তু অভ্র, কয়লা এবং বিভিন্ন খনিজ সম্পদে সমৃদ্ধ, এবং এই খনিজ সম্পদের কারণেই ব্রিটিশ শাসিত ইন্ডিয়াতে এই গিরিডির একটা আলাদা গুরুত্ব হয়ে ওঠে, এবং 1972 সালে 4 ডিসেম্বর গিরিডি একটি স্বাধীন জেলা হিসাবে আত্মপ্রকাশ করে। আচ্ছা, উশ্রী ফলসের গেট পেরিয়ে আমরা অনেকটাই এগিয়ে এসেছি। আসার পরে এইখানে একটা এন্ট্রি পাস করতে হচ্ছে, 30 টাকা করে নিচ্ছে, এরকম একটা টিকিট দিয়ে দিচ্ছে আমাদেরকে। আর এই যে রাস্তাটা জাস্ট দেখুন, অপূর্ব সুন্দর রাস্তা। দেখলে মনে হবে হঠাৎ করে ঝাড়গ্রাম বা পুরুলিয়ার রাস্তা দিয়ে আমরা চলেছি। টেম্পারেচার খুব একটা বেশি নেই, 29 ডিগ্রি সেন্টিগ্রেড এখন। বৃষ্টি হলে সেটা আরও কমে যাবে। এইখানে দেখুন একটা সুন্দর গেট তৈরি হচ্ছে, একটা পাহাড়ের মতো করে একটা গেট বানাচ্ছে। আমাদের পাশেই চলছে কিন্তু উশ্রী নদী। আর এই গিরিডিতে মেইন যে 3টে নদী রয়েছে, উশ্রী, বরাকর এবং সাকরি। আচ্ছা, এইখানে গাড়ি পার্কিং করার ব্যবস্থা রয়েছে। ওয়াও, দেখতে পাচ্ছি ঝর্ণা। ওয়াও, ঘড়িতে এখন সময় ঠিক দুপুর 1:30। আমরা চলে এসেছি গিরিডি থেকে 12 কিলোমিটার দূরে অসম্ভব সুন্দর উশ্রী ঝর্ণাতে। এত জলের ফোর্স, এখন এখানে দাঁড়িয়ে আমি প্রায় ভিজে যাচ্ছি জলের ধোঁয়াতে। দেখুন কতটা ফোর্সে জলটা পড়ছে। ঠিক ওর পিছনেই রয়েছে উশ্রী নদী, এবং সেই নদীর জলটাই এখানে কিন্তু এই পাথরের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে পড়ছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমাদের সামনে সব থেকে বেশি বড় জলটা পড়ছে। তারপরে কিন্তু ছোট ছোট অনেকগুলো স্ট্রিং রয়েছে এখানে, এবং ছোট্ট একটা সুন্দর মিষ্টি ফটো জোন করে দেওয়া রয়েছে। প্রচুর মানুষ রয়েছেন, এবং এই বর্ষাকালের সময়টা হচ্ছে এখানে আসার জন্য বেস্ট টাইম। কারণ বুঝতেই পারছেন যে এই রকম জল কিন্তু আপনারা অন্য কোনো সময় আসলে দেখতে পারবেন না। আর এর ঠিক উল্টো দিকে সামনে এখানে কিছু একটা কনস্ট্রাকশন হচ্ছে। এটা হয়ে গেলে বোঝা যাবে যে এটা কি হচ্ছে অ্যাকচুয়ালি। জল কিন্তু বহু দিক থেকে আসছে, যেটা বলছিলাম আমাদের সামনে সব থেকে বড় জলটা আছে, কিন্তু এই দিক থেকেও দেখুন প্রচুর জল আসছে। ওই দিক দিয়েও আমরা যাওয়ার চেষ্টা করব। অ্যাকচুয়ালি গ্রানাইট পাথরে সমৃদ্ধ এই উশ্রী জলপ্রপাত কিন্তু বহু হাজার বছর ধরে এই জায়গায় বয়ে চলেছে, এবং মনে করা হয় এখানকার যে এই গ্রানাইট পাথরগুলো প্রায় 2.5 থেকে 3 বিলিয়ন বছরের পুরনো। তো এখানকার ভৌগোলিক ইতিহাসও কিন্তু সেই জন্য অত্যন্ত সমৃদ্ধ। এবং এই জলটা আপনারা দেখতে পারবেন, জলের রং কিন্তু একদম সাদা নয়, একটু লালচে ভাব রয়েছে। সেটা হচ্ছে এই এলাকার এই খনিজ পদার্থ এবং গ্রানাইট শিলার ফলেই এই জলের রংটা এরকম হয়েছে। এই যে
জায়গা দেখুন, এটা আরেকটা দিক থেকে আমি দেখাচ্ছি উশ্রী ফলসটাকে। এখানে কিন্তু প্রচুর মানুষ স্নান করতে নেমে গেছেন, একদম ন্যাচারাল শাওয়ারে তারা স্নান করছেন এবং এনজয় করছেন। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, কারণ যেহেতু এখানে ছায়াও আছে আর যেহেতু রোদ উঠেছে, এই জায়গাটাতে রিস্কও কম, জলের কারেন্টও কম এবং বেশ সুন্দর ছায়াও আছে। তো দারুণভাবে এনজয় করে এখানে কিন্তু স্নান করছেন এনারা। দেখুন, একটা সময় এই মধুপুর, গিরিডি, শিমুলতলা, দেওঘর এই অঞ্চল বাঙালির পশ্চিমের একটা পীঠস্থান ছিল এবং পর্যটন কেন্দ্রের একটা মূল অংশ ছিল। এখন আমি রয়েছি ঠিক দেখুন সামনে থেকে এই উশ্রী নদীটাকে কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই উশ্রী নদীর জল গিয়েই কিন্তু ওই উশ্রী ঝর্ণা বা উশ্রী ওয়াটারফলস তৈরি করেছে। এখানে নদীর ভিউটা শুধু জাস্ট দেখুন, দুপাশে সবুজে সবুজ, আর সেখানে মাঝখানে পাথুরে একটা ভূমিরূপের মধ্যে দিয়ে চলে গেছে নদীটা এইভাবে এঁকে বেঁকে। অপূর্ব সুন্দর একটা ল্যান্ডস্কেপ। শ্রাবণ মাস চলছে এখন, চারিদিকে মন্দিরে মন্দিরে শিবের আরাধনা চলছে। মন্দিরটা বহুদিন ধরে পরিত্যক্ত অবস্থাতেই পড়েছিল, কিন্তু যেহেতু এই শ্রাবণ মাস এসেছে মন্দিরটিকে কিন্তু সংস্কার করে এই রকম তৈরি করা হয়েছে। চারিদিকে উলু ঘাস রয়েছে এবং ঠিক যেখানে আমি দাঁড়িয়ে আছি এখানে না বিভিন্ন রকম রঙের পাথরের সংমিশ্রণ। লাল এবং কালো পাথরের সাথে সাথে সবুজ রঙের পাথর কিন্তু প্রচুর রয়েছে এই জায়গায়। সবুজ রঙের ঠিক শ্যাওলা শ্যাওলা কালারের একটা পাথরের আধিক্য এই জায়গাতে বেশি রয়েছে। নিশ্চয়ই কোনো একটা খনিজ পদার্থের উপাদান এখানে বেশি থাকার কারণে পাথরের রং এরকম হয়েছে। আর ঠিক এর পাশেই কিন্তু রয়েছে উশ্রী নদী। উশ্রী নদী এবং উশ্রী ফলসের মুগ্ধতা পেছনে ফেলে এবার আমরা চলেছি সবুজ পাহাড় আর আঁকাবাঁকা পথ পেরিয়ে খান্ডোলি ড্যামের উদ্দেশ্যে। গিরিডি স্টেশন থেকে খান্ডোলি ড্যামের দূরত্ব মাত্র 11 কিলোমিটার, আর এই উশ্রী থেকে খান্ডোলির দূরত্ব প্রায় 23 কিলোমিটার। অর্থাৎ স্টেশনের একদিকে রয়েছে উশ্রী ফলস আর ঠিক তার বিপরীত দিকে রয়েছে খান্ডোলি ড্যাম। প্রকৃতির কোলে খান্ডোলি যেন আরেকটি লুকিয়ে থাকা রত্ন। আচ্ছা, এখানেও কিন্তু গেটের মুখে আমাদেরকে আটকালো খান্ডোলি পার্কে, খান্ডোলি ড্যামে ঢোকার সময়। এখানেও 30 টাকা দিয়ে আমরা ভেতরে ঢুকবো। চলে এসেছি খান্ডোলি ড্যাম আর খান্ডোলি পার্কে। গিরিডি থেকে প্রায় 12 কিলোমিটার দূরে। দারুণ সুন্দর, প্রচুর দোকানপাট আছে দেখছি। সামনে দেখুন এই সুন্দর ড্যাম, ওয়াও! এখানে দারুণ সুন্দরভাবে একটা সাজিয়ে দেওয়া রয়েছে পাথুরে এলাকাটাতে। এবং এই যে পাহাড়টা রয়েছে পিছনে, খান্ডোলি পার্ক পাহাড়, এই পাহাড়ের একদম মাথা অবধি কিন্তু হেঁটে চলে যাওয়া যায়। অনেকে গেছেনও দেখছি। চারিদিকে এরকম ছোট ছোট মূর্তি বানিয়ে রাখা রয়েছে। বিরাট বড় একটা কুমির রয়েছে এখানে। এই স্পটটাতে আপনি একসাথে 3টে জায়গা দেখতে পারবেন: খান্ডোলি ড্যাম, খান্ডোলি পার্ক এবং খান্ডোলি পার্ক পাহাড়। খান্ডোলিতে ঢুকতেই ছোটদের জন্য রয়েছে ঘোড়ার পিঠে চড়া, নাগরদোলা সহ নানান মজার অ্যাক্টিভিটি। পাহাড়ের পাদদেশে সুন্দর করে সাজানো একটি পার্কও আছে, আর আলাদা টিকিটের দরকার নেই। প্রবেশের 30 টাকার টিকিটেই সব দেখা যায়। এরপরেই পৌঁছে গেলাম খান্ডোলি ড্যামের সামনে। খান্ডোলি ড্যামে বোটিং করতে চাইলে এখান থেকে কিন্তু বোটিংয়ের বিভিন্ন অপশনস রয়েছে। 4 সিটার, 6 সিটার নানান রকমের বোট রয়েছে। সেখানে আপনি যদি একা বুক করেন তাহলে 400 টাকা, 600 টাকা, অথবা শেয়ারে গেলে মাথা পিছু 100 টাকা করে লাগবে। এছাড়াও প্যাডেল বোট রয়েছে, যেখানে আপনি 200 টাকার বিনিময়ে দুজন প্যাডেলিং করে পুরো বোটে ঘুরে আসতে পারবেন। মোটামুটি ওই মিনিট 10 মতো ঘুরিয়ে তারপরে আবার এইখানে এনে আপনাকে ড্রপ করে দেবে। আর এই জায়গায় খান্ডোলিতে যদি আপনি আসতে চান তাহলে অবশ্যই বিকেলের সময়টাকেই বেছে নেবেন, কারণ এই সময়টা কিন্তু সূর্যাস্ত দেখতে দেখতে বোটিং করবার মজাই আলাদা। গোধূলির নরম আলোয় খান্ডোলি যেন এক অন্য রূপে ধরা দিল। শান্ত ড্যাম, সবুজ পাহাড়, সাজানো পার্ক আর চারপাশের নিস্তব্ধ প্রকৃতি, সব মিলিয়ে যেন এক জীবন্ত ক্যানভাস। গিরিডিতে আমাদের প্রথম দিনের সফর শেষ হলো এই অপূর্ব সূর্যাস্তের সাক্ষী হয়ে। এটা এমনই এক বিকেল যা শুধু ক্যামেরায় নয়, মনেও থেকে যাবে অনেক দিন। আমরা এখন যাচ্ছি গিরিডি বাজারের ওপর থেকে, আর এটা এই বিকেল বেলাতেই বসে এমন একটা বাজার যেখানে ফল, সবজি, জুতো, ইলেকট্রিকের জিনিস, জামা কাপড়, কিছুর অভাব নেই। আজ সারাদিন আমরা কিন্তু এই সোনু দাদার সাথেই ঘুরলাম এই অটোটাতে করে। খুব ভালো ঘুরিয়েছেন আমাদেরকে। আমি ওনার কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিলাম। যদি আপনারা এখানে এসে সাইট সিইং করতে চান তাহলে কিন্তু দাদার সাথে যোগাযোগ করতে পারেন, আপনাদেরকেও ভালোভাবে ঘুরিয়ে দেবে। আর আজকে ঘোরার জন্য আমাদের ভাড়া পড়লো 700 টাকা। থ্যাংক ইউ।
ঘড়িতে এখন ঠিক সন্ধে 6:30। আমরা আমাদের হোটেলের ছাদে চলে এসেছি এবং হোটেলের ছাদ থেকে চারিদিকটা এত সুন্দর লাগছে দেখতে। সবথেকে তো ভালো লাগছে আমার পিছনের খান্ডলি পাহাড়টা, আর তার সাথে পুরো শহরের এইরকম একটা আনহিন্ডার্ড ভিউ এবং আকাশের যে রং। আজকে যেহেতু ওয়েদার ভীষণ ক্লিয়ার ছিল, সেই জন্য দারুণ সুন্দরভাবে একদম রাঙিয়ে গেছে আকাশটা, পরিষ্কার চাঁদ উঠে গেছে আকাশে, এবং তার সাথে এই রকম একটা শহর আর দূরের পাহাড়ের ভিউ। অসম্ভব সুন্দর একটা সন্ধে। সেদিন ডিনারে আমাদের হোটেলের রেস্টুরেন্ট থেকে আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন হাক্কা নুডলস, সাথে সল্ট অ্যান্ড পেপার চিকেন আর ক্রিস্পি নুডলস স্যালাড। সব মিলিয়ে জমজমাট একটা ডিনার সেরে আমরা পাড়ি দিলাম ঘুমের দেশে। গুড মর্নিং ফ্রম গিরিডি। আজ 26শে জুলাই 2026। আমি দাঁড়িয়ে আছি গিরিডিতে আমাদের হোটেল অশোকা ইন্টারন্যাশনালের রেস্টুরেন্ট এরিয়াতে। আমাদের যেহেতু ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল, এখন ঘড়িতে সময় সকাল 9টা। আমি চলে এসেছি এদের রেস্টুরেন্ট শাগুনে ব্রেকফাস্ট করতে। দেখি ব্রেকফাস্টে কি কি আছে আজকে। বসে পড়েছি ব্রেকফাস্ট টেবিলে। আমি নিয়েছি আমার সবথেকে পছন্দের ব্রেকফাস্ট, দুধ কর্নফ্লেক্স, আর এখানে আছে ফ্রুটস। এই দিয়ে ব্রেকফাস্ট সেরে নিই। এর সাথে বয়েলড এগ আর বাটার টোস্টও আসছে, এবং সবশেষে চা অথবা কফি অবশ্যই আছে। তবে সত্যি কথা বলতে গিরিডির এই ঘরটা ছেড়ে একদম যেতে ইচ্ছা করছে না। যেমন সুন্দর ভিউ সকাল থেকে, তেমনই অসম্ভব ভালো এই হোটেলের সিস্টেম ম্যানেজমেন্ট। হাইলি রেকমেন্ড করবো এই হোটেলটিকে, এবং যখন আমরা এরপর আবার গিরিডি আসবো, এই হোটেলকেই বেছে নেব থাকবার জন্য। ঘড়িতে এখন ঠিক সময় সকাল 11টা, আর আমরা চেক আউট করলাম আমাদের গিরিডির হোটেল অশোকা ইন্টারন্যাশনাল থেকে। সব দাদারা এসেছেন আমাদেরকে সি অফ করতে। বললাম না, এত ওয়ার্ম এখানকার মানুষদের ব্যবহার এবং সিস্টেম খুব ভালো লেগেছে। এবং যে গাড়িটা আমরা নিয়েছি সেটাও কিন্তু এনাদেরই রেকমেন্ডেশনে। তাহলে চলুন আর দেরি না করে বেরিয়ে পড়া যাক ধানবাদের উদ্দেশ্যে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, যদি আপনি মনে করেন এই গিরিডিতে থেকে চারিদিকে সাইট সিইং করবেন, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনারা পরেশনাথ ঘুরে আসতে পারেন, পরেশনাথ মধুবন। এখান থেকে 62 কিলোমিটার দূরে দেওঘর, সেই জায়গা ঘুরে আসতে পারেন। অথবা এই গিরিডিতে থেকে মধুপুর, গিরিডি, শিমুলতলা, এই পুরো সার্কিটটা কভার করতে পারেন। তবে আমরা কিন্তু এই ছোট ছোট ট্রিপগুলোতে যে জায়গাটায় আসি সেই জায়গা এবং তার আশপাশটাই দেখানোর চেষ্টা করি, যেহেতু আমরা ফ্রিকুয়েন্টলি বেরোই। কিন্তু আপনারা যারা খুব বেশি সময় পান না, একসাথে 3-4 দিন হাতে সময় পেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে পুরো সার্কিটটাই কভার করতে পারেন। মানে আজকের দিনেও আপনারা উশ্রী ওয়াটারফলসকে রাখতে পারেন, এটা সেম রুটেই পড়বে, অসুবিধার কিছু নেই। আর এই যে পুরো রাস্তাটা, এটা কিন্তু ন্যাশনাল হাইওয়ে 114A দিয়ে আমরা যাচ্ছি। চমৎকার রাস্তাঘাট, আর আজকের টেম্পারেচার প্রচণ্ড গরম বাইরে, ফিলস লাইক 38 ডিগ্রি এখন। যাবার পথে এখন প্রথমেই আমরা এসেছি রাস্তার একেবারে পাশে বরাকর জৈন মন্দির বা বরাকর নদীর তীরে অবস্থিত ঋজু বালিকা জৈন মন্দিরে, যেটি হলো অত্যন্ত পবিত্র একটি জৈন মন্দির, যেখানে 24তম জৈন তীর্থঙ্কর মহাবীর প্রায় 12.5 বছর সাধনার পর তার কেবল জ্ঞান বা সর্বগত্য লাভ করেছিলেন। বরাকর নদী বা ঋজু বালিকা নদীর পাশে অবস্থিত অসম্ভব সুন্দর শ্বেত পাথরের কারুকার্য করা এই মন্দিরটি আপনি এই রাস্তা দিয়ে যাবার পথে দেখতে কিন্তু একদম ভুলবেন না। যে অপূর্ব শ্বেত পাথরের মন্দিরটি আজ আমরা দেখছি, তার প্রতিটি স্তম্ভ খিলান আর সূক্ষ্ম কারুকার্যে ফুটে উঠেছে জৈন স্থাপত্য কলার অনন্য সৌন্দর্য। চারদিকে সাদা মার্বেলের নির্মল আভা, নিখুঁত নকশা আর শান্ত পরিবেশ, সব মিলিয়ে মনে হয় যেন কোলাহল থেকে অনেক দূরে এক পবিত্র নীরবতার জগতে এসে পৌঁছেছি। মন্দিরের গর্ভগৃহে বিরাজমান ভগবান মহাবীরের মূর্তি ভক্তদের কাছে অত্যন্ত পূজনীয়। এখানকার পরিবেশে নেই কোনো আড়ম্বর, নেই কৃত্রিমতা, রয়েছে শুধুই শান্তি, সংযম আর ধ্যানের আবহ। সেই কারণেই পরেশনাথ পাহাড়ে যাবার পথে বহু তীর্থযাত্রী এই স্থানটিতে এসে প্রণাম করেন, কিছুক্ষণ নীরবে সময় কাটান। গিরিডিতে ঘুরতে এলে অনেকেই উশ্রী ফলস বা খান্ডলি ড্যাম দেখেন, কিন্তু ইতিহাস, স্থাপত্য আর আধ্যাত্মিকতার এমন অপূর্ব মিলন যে ঋজু বালিকা জৈন তীর্থে অপেক্ষা করে আছে, তা খুব কম মানুষই জানেন। তাই প্রকৃতির পাশাপাশি গিরিডির এই ঐতিহ্যবাহী রত্নটিকেও আপনারা অবশ্যই ভ্রমণ তালিকায় রাখুন।
দাঁড়িয়ে আছি এখন বরাকর ব্রিজের ওপরে। বরাকর ব্রিজ থেকে এই চমৎকার সুন্দর বরাকর নদীটিকে দেখা যাচ্ছে, এত অপূর্ব সুন্দর ল্যান্ডস্কেপ ভূমিরূপকে দেখা যাচ্ছে এবং তার সাথে সামনে দেখতে পাচ্ছি একটি দাহ কার্য চলছে। তাহলে বুঝতেই পারছেন যে স্থানীয় মানুষরা এই জায়গাটিকে কতটা পবিত্র মনে করেন এবং কেনই বা করবেন না। এই রকম একটি জায়গায় তো সত্যিকারের স্বর্গের দ্বার হওয়া উচিত, কারণ ঠিক এর উল্টো দিকেই এই সুন্দর মহাবীরের মন্দিরটি রয়েছে। ঠিক তার পিছনে লোটাস টেম্পলের আদলে তৈরি হচ্ছে একটি মেডিটেশন হল বা বিশ্রামস্থল। এই সমগ্র জায়গাটিতে দাঁড়িয়ে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে ভাবতে হয় যে সত্যি প্রকৃতির সাথে স্বর্গের হয়তো আলাদা করে কোনো পার্থক্য নেই। আসলে এই প্রকৃতি নিজেই একটি স্বর্গ। এখন আমরা দাঁড়িয়ে আছি শাশ্বত তীর্থনাথ সম্মেদ শিখর সিং দ্বারে। এই দ্বারটা কিসের দ্বার? এটা হচ্ছে এই এলাকার মানে গিরিডি জেলার সর্বোচ্চ পাহাড় পরেশনাথ পাহাড়ের মাথায় যে পরেশনাথ মন্দির রয়েছে সেই মন্দিরে যাবার সিংহদুয়ার। 13 কিলোমিটার ট্রেক করে সেই মন্দিরে পৌঁছতে হয়, যেখানে রয়েছে পরেশনাথ মন্দির বা সম্বেদ শিখরজি মন্দির। আর আপনারা যদি আসেন তাহলেও আপনাদের ট্রিপে এই পরেশনাথ মন্দিরকেও কিন্তু ইনক্লুড করতে পারেন। দেখুন এখান থেকে পুরো পরেশনাথ পাহাড়টাকে দারুণ সুন্দরভাবে দেখা যাচ্ছে এবং দেখা যাচ্ছে পাহাড়ের একদম চূড়ায় অবস্থিত মন্দিরটিকে। যদিও খুব ছোট্ট, আমরা যে সিংহদুয়ারটি দেখালাম সেখান থেকে গাড়ি যাবে আরও 4 কিলোমিটার, তারপর আপনাকে 13 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে যেতে হবে। আমরা কিন্তু পুরো এই পরেশনাথ পাহাড়টাকেই সার্কেল করছি, ঠিক আছে। আর এই রাস্তাটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 19, আর পিছনের রাস্তা চলে যাচ্ছে দিল্লি, আর সামনে সোজা হচ্ছে কলকাতায়। এত সবুজ আর এত সুন্দর রাস্তাঘাট, সত্যি চোখ জুড়িয়ে যাচ্ছে। দেখুন এখানে বোর্ড দেখুন, কলকাতা 318 কিলোমিটার, দুর্গাপুর 148, ধানবাদ 43। এখান থেকে আরও পরিষ্কারভাবে মন্দিরটা কিন্তু দৃশ্যমান। এমনকি মন্দিরে যাওয়ার যে রাস্তা, সেই ট্রেকিং রুটটাও এখান থেকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে। দেখেই লোভ লাগছে, মনে হচ্ছে ছুটে চলে যাই, এত সুন্দর। আর নিচের জায়গাটা হচ্ছে মধুবন, মানে পরেশনাথ ট্রিপে আসলে পরেশনাথ আর মধুবন একসাথে কিন্তু ট্রিপ প্ল্যান করা যেতে পারে। আমরা হাইওয়ে ছেড়ে বাঁদিকের রাস্তায় ঢুকলাম, এখন আমরা সোজা যাচ্ছি তোপচাঁচি লেকের দিকে। আর এখান থেকে লেকের দূরত্ব মাত্র 1 কিলোমিটার, আর রাস্তাটা শুধু দেখুন, মানে ছবির মতো সুন্দর। আচ্ছা এইখানে 100 টাকা দিয়ে 4 হুইলারের জন্য একটা বিল কেটে দিলেন, তারপরে আমরা কিন্তু এন্ট্রি করতে পারবো। আমরা চলে এসেছি গিরিডি থেকে 47 কিলোমিটার দূরে অসম্ভব সুন্দর তোপচাঁচি লেকে। 1924 খ্রিস্টাব্দে এই লেক তৈরি হয়। এখানে স্থানীয় ধানবাদ এবং বরাকর অঞ্চলের মানুষের পানীয় জল সরবরাহের জন্য, এবং দীর্ঘ 100 বছরেরও বেশি সময় ধরে এই লেক কিন্তু সেই কাজই করে চলেছে। তবে বর্তমানে পর্যটন স্থল হিসাবে এই অঞ্চলে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে এই তোপচাঁচি লেক। দেখুন দূরে পরেশনাথ পাহাড় দেখা যাচ্ছে পিছনে। প্রায় 214 একর জায়গা জুড়ে বিস্তৃত এই তোপচাঁচি লেকের পাশেই কিন্তু রয়েছে তোপচাঁচি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আচ্ছা এই তোপচাঁচি লেক ঘুরতে ঘুরতে কিন্তু আমাদেরই দর্শক বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে। কোথা থেকে আসছেন? আমি শ্রীরামপুর থেকে এসেছি। আপনার নামটা বলুন। আমার নাম সৌমিতা। আর আপনার? অমিতাভ। কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে এসে। উত্তরাখণ্ড তো দেখেছি, তার আগেরও গয়াও দেখেছি, প্লাস আগে আমরা মাঝখানে একটা জায়গায় গিয়েছিলাম, আমি এক্সাক্ট নাম মনে করতে পারছি না। ভালো লাগে তো? হ্যাঁ ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, এভাবেই পাশে থাকবেন। তোপচাঁচি লেককে যতই দেখছি ততই মনে হচ্ছে প্রকৃতির সৌন্দর্যের আসল সংজ্ঞা হয়তো এমনই। নীল জলের শান্ত বিস্তার, চারপাশের সবুজ পাহাড় আর নিস্তব্ধ পরিবেশ মিলিয়ে এই জায়গাটা যেন এক নিখুঁত প্রশান্তির ঠিকানা। তোপচাঁচির এই অপূর্ব দৃশ্য মনটা ভরে দিল। ঘড়িতে এখন সময় ঠিক দুপুর 2:30। আমরা নেমে গেছি রাস্তার পাশে একটা ধাবাতে লাঞ্চ সারবার জন্য। আর লাঞ্চে আজকে আমি নিয়েছি একটা ভেজ বিরিয়ানি, যার দাম 140 টাকা। সাথে আছে 1 প্লেট চিকেন বিরিয়ানি, যার দাম 200 টাকা। আর সাথে আছে হাফ প্লেট গ্রিন স্যালাড, যার দাম 40 টাকা। অ্যাজ এক্সপেক্টেড খুবই ভালো, এখানে ভেজ বিরিয়ানিটা না দারুণ বানায়। এবার আমরা ন্যাশনাল হাইওয়ে ছেড়ে গোমোহ রোড ধরলাম। গোমোহ নামটা ইতিহাসে অমর, কারণ 1941 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু তাঁর ঐতিহাসিক গ্রেট এসকেপের সময় এই গোমোহ স্টেশন থেকেই ছদ্মবেশে ট্রেন যাত্রা করেছিলেন।
ঘড়িতে এখন সময় ঠিক দুপুর 3:30। আমরা চলে এসেছি তোপচাঁচি লেক থেকে প্রায় 23 কিলোমিটার দূরে অপূর্ব সুন্দর একটি রাম মন্দিরে, শ্রী রামরাজ মন্দির বা চিতাহি ধামে। ভগবান রামের উদ্দেশ্যে নিবেদিত এই মন্দিরটির ইতিহাস কিন্তু বহু প্রাচীন। তবে বর্তমান এই যে সুন্দর মন্দিরের রূপটি আমরা দেখতে পাচ্ছি, এই মন্দির কিন্তু সংস্কার করা হয়েছে এখানকার স্থানীয় গ্রামবাসীদের উদ্যোগে 2016-17 সাল নাগাদ, এবং 2019 সালে এই মন্দিরটি পর্যটকদের জন্য এবং ভক্তদের জন্য সম্পূর্ণভাবে খুলে দেওয়া হয়। প্রত্যেক বছর রামনবমী এবং দীপাবলিতে এই মন্দিরে কিন্তু হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। মন্দিরের পরিবেশটি অসম্ভব সুন্দর, শান্ত। ভিতরে এবার আমরা প্রবেশ করব, তবে ভিতরে প্রবেশ করবার আগে আমি আপনাদেরকে বাইরে থেকে পুরো মন্দিরের ব্যাপ্তিটা দেখানোর চেষ্টা করলাম। রামরাজা মন্দিরে ঢুকতেই যেন একটা গল্প ধীরে ধীরে চোখের সামনে খুলে যেতে থাকে। সূক্ষ্ম কারুকার্যে সাজানো স্তম্ভ, নিখুঁত অলঙ্করণ আর ভক্তিময় পরিবেশ, প্রতিটি কোণ যেন শিল্প আর বিশ্বাসের এক অসাধারণ মেলবন্ধন। কয়েক মুহূর্ত সময় নিয়ে চারপাশটা দেখলেই বুঝতে পারবেন এখানে আসার আসল আনন্দ শুধু দর্শনে নয়, অনুভবেও। ঘণ্টাধ্বনি, ধূপের সুবাস আর ভক্তদের শান্ত পদচারণা মিলিয়ে এমন এক আবহ তৈরি হয়েছে যেখানে অজান্তেই মনটা স্থির হয়ে যায়। ভ্রমণের পথে এমন কিছু জায়গা থাকে যেখানে ছবি তোলার থেকেও বেশি ইচ্ছে করে একটু চুপচাপ দাঁড়িয়ে থাকতে। রামরাজা মন্দির ঠিক তেমনই একটি স্থান। আমরা এখন এসেছি মন্দির থেকে যে রাস্তা সোজা নেমে এসেছে এইখানে বয়ে চলা একটি নদীর সাথে সংযুক্তকারী হিসাবে, এবং এখানে এসে দেখছি যে একদম ঝর্ণার মতো জলটা নেমে চলে যাচ্ছে। মন্দিরের সাথে এই জলের কিন্তু একটা অদ্ভুত সংযোগ রয়েছে, এবং মন্দির থেকে এইখানে আসার একদম সুন্দর বাঁধানো সিঁড়ি করে দেওয়া রয়েছে। রামরাজা মন্দির থেকে 17 কিলোমিটার দূরে, আবার ধানবাদ স্টেশন থেকেও 17 কিলোমিটার দূরে আমাদের এবারের গন্তব্য ভাতিন্ডা ওয়াটারফলস। এখন চলে এসেছি আরও একটি অপূর্ব সুন্দর জলপ্রপাত ভাতিন্ডা ওয়াটারফলসে। আমার চোখের সামনে অপূর্ব সুন্দর ভাতিন্ডা জলপ্রপাত। পরেশনাথ পর্বতের পাদদেশ থেকে সৃষ্ট নদী কাটরি নদী, সেই কাটরি নদী পাথুরে ভূমিরূপের ওপর থেকে প্রবাহিত হয়ে গিয়ে মিশেছে কিছু দূরে দামোদর নদে। আর এই পাথুরে ভূমিরূপের ওপর থেকে প্রবাহিত হবার সময়ই এই রকম ধাপে ধাপে পড়ে সৃষ্টি করেছে ভাতিন্ডা ওয়াটারফলস। আর এই ওয়াটারফলস কিন্তু এখন ধানবাদের অন্যতম আকর্ষণীয় একটি পর্যটন স্থল হয়ে উঠেছে। আপনাদের গিরিডি ধানবাদ ট্যুরে অবশ্যই রাখবেন অনবদ্য সুন্দর এই ভাতিন্ডা ওয়াটারফলসকে। হাজার বছরের জলের ক্ষয়ে শক্ত পাথরের গায়ে তৈরি হয়েছে অসংখ্য প্রাকৃতিক পটল, যেখানে জমে থাকা স্বচ্ছ জল এই জলপ্রপাতকে দিয়েছে একেবারে আলাদা সৌন্দর্য। সামনে পর্যটকদের উচ্ছ্বাস আর প্রকৃতির এই অপূর্ব সৃষ্টি মিলিয়ে মনে হচ্ছে এর চেয়ে সুন্দরভাবে এই সফরটা শেষ হওয়া হয়তো সম্ভবই ছিল না। এক রাত দুদিনে গিরিডি ধানবাদের কত অজানা সৌন্দর্য, ইতিহাস আর প্রকৃতিকে কাছ থেকে দেখলাম, সেই সব স্মৃতি সঙ্গে নিয়েই এখানে শেষ করছি আমাদের এই যাত্রা। ভ্রমণের শেষ বেলায় বৃষ্টিকে সঙ্গী করে আমরা চলে এলাম ধানবাদ স্টেশনে। আর আজ সারাদিন যার সাথে ঘুরলাম সেই সাগর ভাই এবং এই কার ওনার মিঠুন ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলো, চাইলে আপনারা এনাদের সাথে যোগাযোগ করে ঘুরতে পারেন। আজ সারাদিন ঘুরতে আমাদের গাড়ি ভাড়া পড়লো 2500 টাকা। ঘড়িতে এখন সময় ঠিক 5:50। পিছনে ঢুকছে ধানবাদ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে বন্দে ভারত 22304 গয়া হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ধরে এখন আমরা চলে যাব হাওড়ায় এই ট্রেনটা গিয়ে পৌঁছবে আজ রাত 9:10-এ। কেমন লাগলো আমাদের গিরিডি ধানবাদ ভ্রমণের এই ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন, শেয়ার করে নেবেন সকলের সাথে, আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। প্রতি শনিবার ঠিক সন্ধে 7:30টায় নতুন একটি করে ভিডিও নিয়ে আমরা থাকি আপনাদের অপেক্ষায়। তাই আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটি সম্পূর্ণ নতুন ভ্রমণের গল্প নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।